জীবনে এক এক সময় এমন এক একটা ঘটনা ঘটে সাধারণ বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা মেলে না। গত বছর এমনই এক অভিজ্ঞতা হয়েছিল আমার। তা ভৌতিক না অলৌকিক আজও বুঝতে পারিনি। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কয়েকজনকে বলেওছি ঘটনাটা। তারা দেখলাম ভূত টুতের গল্প কাহিনী পড়লেও মনে মনে ঘোর বাস্তববাদী। পুরো ঘটনাটা নিছকই আমার ইন্দ্রিয় প্রমাদ বলে উড়িয়ে দিল। তর্ক করিনি, তবে মেনেও নিতে পারিনি, কারণ ঘটনাটার শেষটা এমনই যে ইন্দ্রিয় বিভ্রাট বলে মেনে নিতে মন চায় না। অনেক ভেবেচিন্তে শেষে তোমাদেরই বলছি। গিয়েছিলাম ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামে, উদ্দেশ্য পাখির ফটো তোলা। আমার এক সাংবাদিক বন্ধু এই খবরটা দিয়েছিল। জঙ্গলের মাঝে মস্ত ঝিল, প্রচুর পাখি আসে, চারদিকের সিন সিনারিও মনোরম। সবচেয়ে বড় কথা, টুরিস্ট তো বটেই, আমার মতো প্রকৃতি প্রেমিক ফটো শিকারীরাও অনেকে জানে না জায়গাটার কথা। অতএব সাজ সরঞ্জাম কাঁধে চাপিয়ে বেরিয়ে পড়া গেল। সময়টা ডিসেম্বরের শেষ, থাকার অসুবিধে নেই। বিঠলচাঁদ ঠাকুর রয়েছেন, ৮০-র ওপর বয়স। এই তল্লাটে একটা সময় তারই শাসন চলত বলা যায়। বলা বাহুল্য, সে স্বর্ণ যুগ বহু কাল আগেই অস্তমিত। তবে মেজাজ মোটেই পাল্টায়নি। এখনো ৩২ আনাই জমিদারি। সংসার চলে ক্ষেতবাড়ি করে। ইদানিং এটা সেটা ব্যবসাও শুরু করেছেন। তবে জমির মালিকানা এখনো কিছু কম নয়। যেসব জায়গায় টহল দেব জানলাম সবই নাকি তার জমিদারির মধ্যে। যাই হোক, এতে আমার কিন্তু আগ্রহ নেই। আমার উদ্দেশ্য কেবল পাখি। বন্ধু বৃদ্ধকে আমার আগমনের কারণ জানিয়ে রেখেছিল। দেখলাম তিনি বাস্তববাদীও বটে, পথপ্রদর্শকও ঠিক করে রেখেছেন আমার জন্য। যাই হোক, বেলা ১২টায় পৌঁছে প্রথমে আলাপ পরিচয় হলো, শরবত, চা, তারপর স্নান, খাওয়া দাওয়া। বেঠেলচাঁদের বড় পরিবার, তাদের পুরুষদের সঙ্গে কথা তামাশাতেই দুপুর প্রায় গড়িয়ে এলো। এবার বেরোতেই হয়। পথপ্রদর্শক মাঝবয়সী লোকটার নাম ভুলারাম। সে তৈরি ছিল। ক্যামেরা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে বেশ খানিকক্ষণ হিজিবিজি ঘোরালো ভুলারাম। তেমন কিছুই নজরে পড়ছে না। শেষে একটা বড় বাঁশ ঝাড় পড়ল। সেটা পেরোতেই একটা জলা। মধ্যিখানে চড়া পড়ে গেলেও মোটামুটি বড়ই বলা চলে। সম্ভবত এটার কথাই বলেছিল বন্ধুটি। দেখলাম এই শীতেও সর্পিল গলা জলে ডুবিয়ে ডুব দিচ্ছে একটি গয়ার পাখি। ইংরেজিতে যাকে বলে ডার্টার, বা লম্বা গ্রীবার জন্য স্নেক বার্ড। একটা সময় ভালো দেখা যেত, ইদানিং একটু কম নজরে আসে। রাজারহাটে একবার স্পট করেছিলাম, মনে পড়ছে। সময় নষ্ট না করে ক্যামেরা তাক করলাম। ২-৪টে শট নিতে না নিতেই এবার এক ছাক পিনেটেলের সঙ্গে একজোড়া ম্যালার্ডেরও দেখা পেয়ে গেলাম। হলুদ ঠোঁট, সবুজ মাথাটা পুরুষ, বাদামি রঙাটা মেয়ে। দুটিতে মিলে দিব্যি জলকেলি করছে মনের সুখে। কয়েক কদম সরে এসে ক্যামেরা তাক করতে যাব, ভুলারাম বলল, सूरजवा डूबने वाला है साहब, अब लौटना चाहिए। উত্তর দিলাম না। জলাটার কাছে সরে এলাম। উল্টো পারে একটা অনুচ্চ টিলা। সূর্য অস্ত যাচ্ছে তার পেছনে। কমলা আভা পড়েছে জলার জলে। টিলাটার মাথায় একটা গোল মতো ঘরও দেখতে পাচ্ছি। ওখানে গিয়ে বসলে হয়। নজরদারি এবং ফটো তোলা দুটি কাজই চমৎকার হবে। ভুলারামের অবশ্য এসবে মন নেই। গ্রামে ফিরতে পারলে বাঁচে সে। উসখুস করছে খুব। আমার একটু রাগই হলো লোকটার ওপর। আমার উদ্দেশ্য ভালো রকম জানে সে। ইতিমধ্যেই বকশিসের কথা বলেছে বেশ কয়েকবার। ১০০ টাকা ইতিমধ্যে দিয়েও দিয়েছি, কিন্তু কেবলই আমতাবড়ি ঘুরিয়ে মেরেছে এতক্ষণ। ফিঙে হরিয়ালের মতো কমন পাখি ছাড়া তেমন কিছু নজরেও পড়েনি। অথচ কেমন কাণ্ড, গ্রামের কাছাকাছি এমন একটা অভাবনীয় স্পট রয়েছে। মনের উষ্মাটা উগড়েই দিলাম লোকটাকে। ভুলারাম অবশ্য রাগলো না। কালো মুখে সাদা দাঁতের সম্ভার দেখিয়ে হাসলো একটু। তারপর
হাত দুটো কানের লতিতে ছুঁয়ে মাপ চাওয়ার ভঙ্গিতে বলল, ये जगह अच्छा नहीं है साहब, इसीलिए। আচ্ছা নেই মানে? হ্যাঁ, সে আবার কি? জিজ্ঞেস করলাম আমি। ঝাড়খণ্ডের জঙ্গলে নানা ধরনের মানুষজনের বাস, প্রশাসনের সঙ্গে তাদের নিত্যি কলহ চলে, তেমনই কিছু মিন করছে হয়তো ভুলাডাম। नहीं नहीं साहब, वो सब नाच है असल में। আবার আমতা আমতা করল সে। ইয়ার্কি করে হেসে বললাম, তবে কি? হ্যাঁ, ভূত? ভুলারাম হাসল না। মুখ গম্ভীর করে গলার মাদুলিতে তর্জনী রেখে মাথা দুলিয়ে বলল, बिल्कुल साहब, ওই যে घर দেখছেন टीलार ऊपरे, उसमें प्रेतात्मा है। एक औरत का प्रेतात्मा भटकती है वहां पे। এতক্ষণ মুখ টিপে মজা করছিলাম। ভুলারামের কথা শুনে উচ্চহাস্য আর বাগে রাখা গেল না। আমাকে হাসতে দেখে অবশ্য সে একটু লজ্জাই পেল এবার। বললাম, তবে তো ভালোই হলো হে। হ্যাঁ, পাখির সঙ্গে তোমার ভটকতি হুই আত্মারও কয়েকটা ফটো নিয়ে যাব। ফাও বলতে পারো, সবার তাক লেগে যাবে। কথাটা বলে আর দাঁড়ালাম না, হাঁটতে শুরু করলাম। জলাটা বড় হলেও মধ্যেখানে চড়া পড়েছে, সোজাসুজি হাঁটলে ওপারে পৌঁছানো যায়। क्या कर रहा है साहब? বলতে বলতে ভুলারামও এলো পেছনে। মিনিট চারেকের মধ্যে টিলাটার মাথায় চড়ে গেলাম আমরা। ঘরটা দূর থেকে যেমন মনে হয়েছিল, কাছে আসতে দেখলাম অতটা পুরনো নয়। চুনসুরকির দেওয়াল, পাথরের মেঝে, কুড়িবর্গার ছাদ, ঠিক গোল নয়, একটু উপবৃত্তাকার। 4টি জানলা, একটি দরজা, সেগুলিও বেশ বড় সড়ো, কারুকার্য খচিত এবং মোটামুটি অক্ষত। দরজা ভেজানোই ছিল, একটু ঠেলতেই ক্যাঁচ শব্দ করে খুলে গেল। মজার কথা, প্রেতাত্মা নয়, বরং ঘরের এক কোণে শুকনো ফুল টুল দেখতে পেলাম। এমনকি একটা পাথরের ধূপদানিও রয়েছে। মাঝে মধ্যে তাতে ধূপ টুপও জ্বালানো হয় মনে হলো। পোড়া ধূপের কাঠি ছাইটাইও দেখতে পাচ্ছি। বললাম, এই ভূত কোথায় হে ভোলারাম? এ তো দেখছি দেবতার মন্দির। হ্যাঁ, नहीं साहब, उस आत्मा को शांत करने के लिए ये सब दिया जाता है। সে আবার কি? চেপে ধরলাম ভোলারামকে, কিন্তু সে কেবল ভয় দেখিয়েই খুশি। পেছনের ইতিহাসটা বলবে না কিছুতেই। শেষে জোড়াজুড়িতে বলল, যার আতিথ্য গ্রহণ করেছি সে বেটেলচাঁদ ঠাকুরই এই ঘরটির মালিক। তারা ছিল এই মুলুকের জমিদার, কিন্তু বিলাস বেসনে ডুবে সে জমিদারি তারা ধরে রাখতে পারেনি। তাদের বংশের এক পূর্বপুরুষ জমিদার গোলাপচাঁদ ঠাকুর এই ঘরটি বানিয়েছিলেন। এটি আসলে নাচ ঘর। লখনৌ, এলাহাবাদ থেকে খানদানি সব নর্তকীরা নাকি এই নাচঘরে আসর জমাতেন। সেসব বিশাল মৌজ মস্তির নাকি দিন ছিল। কিন্তু মুশকিল হলো, তার নিজের একমাত্র নাতনি ভানুমতি কেমন করে যেন পেশাদার নর্তকীদের নাচে আসক্ত হয়ে পড়ে। আসক্তি এমনই যে নৃত্যশিল্পী হয়েই জীবন কাটাতে চায় সে। ভয়ঙ্কর স্বাদ। প্রবল আপত্তি ওঠে পরিবারে। পর্তানসীন ঘরের মেয়ে কিনা নেচে বেড়াবে, নাটক নৌটঙ্কি করবে। গোলাপচাঁদের ছেলে হুকুমচাঁদ মানে ভানুমতির বাবা তখন জোর করে বিয়ে দিয়ে দেন মেয়ে। কিন্তু সে মেয়েও তেমন জিদ্দিবাজ, বাপ ঠাকুরদার মতোই আর কি। হার না মেনে শেষে নিজেই আত্মঘাতী হয়ে বসে। এই ঘরটি তার বড়ই প্রিয় ছিল। মৃত্যুর পর সে এখানেই থাকতে শুরু করে। রাত বিরেতে এখনো তার পায়ের ঘুঙুরের শব্দ শোনা যায়। শোনা যায় তার দীর্ঘশ্বাস, তার করুণ আরতি। বেটেলচাঁদের পরিবার তাই এখনও মাঝে মাঝে ভানুমতির উদ্দেশ্যে ধূপ জ্বালায়, ফুল রেখে আসে। গ্রামবাসীরা তবুও সন্ধ্যের পর এই জায়গাটাকে এড়িয়ে চলে। সুতরাং আর দেরি না করে আমাদের এবার প্রস্থান করাটাই সমীচীন। বললাম, ভোলারাম, গল্প তো বেশ ভালোই, ঠিকই আছে। তাহলে তোমাদের ওই বেটেল সাহেবের কাছেই চলো।
যার বাড়ি থাকতে হলে তার কাছ থেকেই তো অনুমতি নেওয়া উচিত। ভোলারাম একটুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর মাথা নেড়ে বলল, বুঝেছি সাহেব, আপনি শুনবেন না। 3 সাল पहले আপনার মতো আরেক বাউজিও এসেছিলেন। ভূত নিয়ে পড়াই করেন, ভূত দেখতেই এসেছিলেন। আমি মানা भी করেছিলাম, কত শোনেননি। एक रात भी बिताया था इसी घर में। क्या हुआ जानते हैं आप? হ্যাঁ, সেও প্রেতাত্মা হয়ে গিয়েছিল নাকি? হেসে বললাম আমি। রুষ্ট হলো ভোলারাম, বলল, एकदम बेहोश थे। होश फिरने के बाद भी कुछ याद नहीं था। एकदम पागल ही हो गए थे। বুঝলাম আমাকে নিরস্ত করার সব রকম উপায় সে প্রয়োগ করছে। সন্দেহ নেই আমার ভালোর জন্যই করছে, কিন্তু তাতেই ঘরটির প্রতি আমার কৌতূহল আরোই বেড়ে যাচ্ছে। সত্যি বলতে ভূত টুতে আমার মোটেও বিশ্বাস নেই। একসময় তেরে প্ল্যানচেট করেছি, কিচ্ছু ফল পাইনি। এখন অপ্রত্যাশিতভাবে ভূতের ডেরায় বসে রাত কাটানোর অভিজ্ঞতা কে ছাড়তে পারে? সর্বোপরি ভূতের দেখা পাই না পাই, ভোরবেলা পাখির ঝাঁক যে মিস করব না সে অন্তত নিশ্চিত করে বলা যায়। সুতরাং বিটেল চাঁদের কাছে ফিরে এলাম আর্চি নিয়ে। কিন্তু ভাগ্য অপ্রসন্ন। শিরা জর্জরিত হাত নেড়ে প্রথমেই না করে দিলেন আমাকে। আমিও ছাড়ব না। অনুরোধ প্রতিরোধ চলল কিছুক্ষণ ধরে, শেষে তিনি হাল ছাড়লেন। लेकिन तुम्हार किचु होले भाभी जी का क्या होगा? और तुम्हारा माता पिता? জিজ্ঞেস করলেন বিটেল চাঁদ। বললাম, তারা বহুকাল আগেই স্বর্গবাসী হয়েছেন, আর একজন স্টেডি প্রেমিকা থাকলেও এখনও সংসারী হয়নি। তবে এও ঠিক যে সেটা মাস দুয়েকের মধ্যেই সংঘটিত হবে। শুনে একটুক্ষণ চুপ থাকলেন তিনি, তারপর কি একটা ভেবে বললেন, ठीक आछे থাকো এক রাত, তবে জিম্মেদারি সব নিজের। কিছু হলে আমরা দায়ী থাকবো না, তবে মুখে না, লিখে দিতে হবে এটা। আমার ডায়েরির একটা পৃষ্ঠা ছিঁড়ে তক্ষুনি হলফনামা লিখে তার সামনে ফেললাম। বিটেল চাঁদ একটু শুকনো হাসলেন, তারপর বললেন, কি করব বলুন বাবুজি, ঘরটাই যে অমনি আছে। তবে কি, আপনি প্রেমিক মানুষ যখন আছেন, কুছ কুছ নাও বি হতে পারে। অতএব আর বিলম্ব নয়। ভালো রকম আয়োজন শুরু হয়ে গেল আমার রাত্রিবাসের জন্য। সন্ধ্যের অন্ধকার পুরোপুরি নামার আগেই ঘর রেডি করে দিলেন বিটেল চাঁদ। ক্যাম্প খাটের সঙ্গে লেপ, তোষক, পালিশ সব কিছুই, সঙ্গে স্টিলের টিফিন ক্যারিয়ারের রুটি আর মুরগির মাংস, টমেটোর চাটনি, পর্যাপ্ত তেল ভর্তি লণ্ঠনের সঙ্গে একটা 3 সেলের টর্চ এবং মশা তাড়ানোর ধূপ এলোই একটা দেশি গাদা বন্দুকও দিতে চাইছিলেন। আমি নিরস্ত করলাম। সত্যি বলতে কি, কায়াহীনদের নিয়ে তো আর ভয় নেই, বরং কায়াধারীদের নিয়েই আমার যত দুশ্চিন্তা। সঙ্গের ক্যামেরাটার দামই লাখের কাছাকাছি। তবে এ বিষয়ে পুরো গ্যারান্টি দিলেন বিটেল চাঁদ। এটা তাঁর এলাকা এবং আমি তার অতিথি। দু পেয়ে কেউ কাছে ঘেঁষবে না আমার। অনিষ্ট করা তো দূরের কথা। যাই হোক, ভুলার আমরা সব সাজিয়ে গুছিয়ে চলে যেতে লণ্ঠনটা ব্যালেন্স করে খাটে রেখে ডায়েরিটা বের করলাম। ল্যাপটপটা রেখে এসেছি বিটেল চাঁদের হাভেলিতে। আমার প্রেমিকা বা হবু ভার্চা চান্দ্রেইকে একটা ইমেল করে বর্তমান অবস্থাটা জানাতে পারলে ভালো হতো, কিন্তু মোবাইলে কথা হবে না। কিছুক্ষণ ধরেই দেখছি টাওয়ার নেই। কী করি? অগত্যা ডায়েরি বের করে সারা দিনের টুকিটাকিটা লিখে রাখবো বলে ঠিক করলাম। সবে কয়েকটা শব্দ লিখেছি, হঠাৎ মনে হলো লণ্ঠনের আলোটা কেমন যেন কম কম লাগছে। পরীক্ষা করে দেখলাম
বলতে টলতে ঠিকই আছে সব, তেলও আছে যথেষ্ট। তবে পরক্ষণেই বুঝলাম আলো কমার কারণটা কাঁচটা খুব অপরিষ্কার। অথচ এমন তো ছিল না, কে যেন কালি লেপে দিয়েছে চিমনির চারদিকে। বুকটা একটু ছ্যাঁত করে উঠল। এ আবার কি? ভুলারাম ঝকঝকে চিমনি দিয়ে গিয়েছে, নিজের চোখে দেখেছি সেটা। তবে কি কালি পড়েছে? সলতেটা একটু ছোট করে শিখাটা কমিয়ে দিলাম। এই শীতেও হঠাৎ গুমোট লাগছে বেশ। অবশ্য জানলাগুলো সব বন্ধ। বিছানা থেকে নেমে এসে একটা জানলা খুলে দিলাম। ঠান্ডা বাতাসে ভরে গেল ঘরটা। লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো তুমকে তুমকে। সেই কাঁপুক আমার বেশ আরাম লাগলো। জানলার ওপর সিলিং ঘেঁষে জাফরি বসানো খুলখুলি রয়েছে বলেই জানলাগুলো বন্ধ রেখেছিলাম। তাছাড়া গড়াধীন জানলা, বুনো জন্তু টন্তুও ঢুকে পড়তে পারে যে কোনো সময়। একটুক্ষণ প্রাণ ভরে বাতাস নিয়ে জানলাটা আবার বন্ধ করে দিলাম। বেশ ক্লান্ত লাগছে। সারাদিন টই টই তো আর কম করিনি। খেয়ে নিয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি। তেনাদের কথা বলতে পারি না, কিন্তু পাখি দেখতে হলে ভোরে উঠতেই হবে। খবরের কাগজের ওপর টিফিন ক্যারিয়ার বিছিয়ে সবে খেতে বসেছি। এক ঝলক দমকা বাতাসের সঙ্গে লণ্ঠনটা ধপ করে নিভে গেল আচমকা। মুহূর্তে সব আলকাতরার মতো কালো। ভয়ে কিনা জানি না, একটু যেন ঘাবড়েই গেলাম এবার। হতে পারে উল্টেটা কোনোভাবে নিচে নেমে গিয়ে আলো নিভেছে, কিন্তু বন্ধ ঘরে দমকা হাওয়াটা এলো কিভাবে? তবে কি ধুস, কি যা তা ভাবছি। টর্চটা হাতের কাছে ছিল, সেটা জ্বালিয়ে দেশলাই খুঁজে আবার লণ্ঠন ধরালাম। এবার আর কিছু ঘটল না। রান্নাটা ভালোই ছিল, তবু ঠিক তৃপ্তি করে খেতে পারলাম না। একটা খটকা মনের মধ্যে ঢুকে বসে রইল। যাই হোক, সব সেরে কম্বলের নিচে যখন ঢুকলাম, রাত তখন ঠিক 9:20। দূরে কেউ বাঁশি বাজাচ্ছিল। গ্রামের সীমানা ছাড়িয়ে বন্ধ ঘরে তার রেশ ভেসে আসছে। তাই শুনতে শুনতে একসময় ঘুমিয়েই পড়লাম। আশ্চর্য, ঘুমটা ভাঙল সেই বাঁশির সুরে। বংশীবাদকটি মনে হচ্ছে এই নাচ ঘরের চৌহদ্দিতেই উঠে এসেছে। সুরের মূর্ছনায় আমার ঘুমের দফা রফা। কম্বল মুড়ি দিয়ে উঠে বসলাম। বাঁশির শব্দটাও যেন বন্ধ হলো তৎক্ষণাৎ। খুব ঠান্ডা লাগছে হঠাৎ। বাইরে কি ঝড় টর উঠল? ঘুলঘুলিগুলো দিয়ে হিম বাতাস ঢুকছে ঘরে। টর্চটা হাতটাতে গিয়ে হাতে কি একটা লাগলো, সরু লাঠির মতো কিছু একটা, মধ্যেখানে গোল গোল ফুটো। মনে হচ্ছে যেন একটা বাঁশি। এটা আবার এখানে এলো কোত্থেকে? কি কুড়ি ভাবছি, এমন সময় দুমদাম করে ঘরের 4টে জানলাই খুলে গেল ফটাফট। আর ঠিক তক্ষুনি ঝুমঝুম করে ঘুঙুর বেজে উঠল খুব কাছেই। বাইরে পঞ্চমীর চাঁদের ক্ষীণ আলো। তাতে যা দেখলাম, হৃৎপিণ্ডটা মুহূর্তে টাগড়ায় চলে এলো। ঘাগরা পরিহিত একটি নারী মূর্তি আমার ঠিক হাত তফাতে ধ্রুপদী কোনো নাচের মুদ্রায় দাঁড়িয়ে। কি অসম্ভব মায়াবী দেহ সৌষ্ঠব তার। স্থান কাল ভুলে গেলাম আমি। আতঙ্ক ভুলে অপার্থিব একটি রোমাঞ্চে শিহরিত হয়ে উঠল আমার প্রতিটি স্নায়ুকোষ, প্রতিটি ইন্দ্রিয়। প্রস্তর পথ চেয়ে রইলাম আমি। এমন সময় সে নড়ে উঠল। দেহবল্লরিতে ঢেউ তুলে বর্ষার ময়ূরের মতো নেচে উঠল। পায়ের ঘুঙুর বেঁচে উঠল ঝুমঝুম করে। হাতে মনে হয় কাঁচের চুড়ি, বেজে উঠল রিন টিন করে। আমার রক্ত কেমন যেন বান ডাকলো, কিংবা নেশা। হাতের বাঁশিটা যন্ত্রচালিতের মতো ঠোঁটের কাছে নিয়ে ফুঁ দিলাম।
কি অপূর্ব সুর খেলে গেল! আমি নিজেই অবাক। আরো আশ্চর্য, সম্মুখের ছায়া শরীর নিয়ে যেন আমার সুরের জন্যে অপেক্ষারত ছিল। বাঁশিতে ফুঁ পড়তেই যোগ্য সঙ্গতকে ঘুঙুরের বোল তুলল সে। সুরের বন্যা তুলে দিলাম। আমাকে প্রদক্ষিণ করে সেও নাচতে লাগলো অবিরাম। সে এক আশ্চর্য অনৈশ্বর্তিক জলসার আসর। এক একবার বাস্তবে ফিরছি, পরক্ষণে অদৃশ্য কোনো শক্তি যন্ত্রের মতো পরাবাস্তবের জগতে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। বুঝতে পারছি, কিন্তু নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ঘরের সাজেও পরিবর্তন ঘটেছে। ক্যাম্প খাটের পরিবর্তে দেখছি একটা খানদানি পালঙ্ক, তাতে মখমলি চাদর, বালিশ, তাকিয়া আর কত 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 রকমের ফুল। সুগন্ধের আবেশে মুজে যাচ্ছে মন প্রাণ। এমন সময় কে যেন হুঙ্কার দিয়ে উঠল হঠাৎ। তাকিয়ে দেখি ঘরের দরজাটাও খুলে গিয়েছে কখন, আর সেখানে চোস্ত পাজামা পাঞ্জাবিতে একজন বিশাল পপু ছায়া মানুষ দাঁড়িয়ে। তার উদ্ধত হাতে ধরা রয়েছে একটি দোনলা লম্বা বন্দুক। মুহূর্তে আমার বাঁশি থামল। ছায়া শরীরের ঘুর চোরা নিশ্চল হয়ে গেল। সাংঘাতিক কোনো বিপদের আশঙ্কায় আমি কেঁপে উঠলাম থরথর করে। শুনলাম ছায়া নর্তকী অস্ফুট ভাষায় কি যেন বলে চলেছে আগন্তুকটিকে, কিন্তু সে যেন খুনের নেশা নিয়ে এসেছে। কোনো প্রত্যুত্তর না করে শটান গুলি চালিয়ে দিল মেয়েটির ওপর। আর্তনাদ করে আমারই পায়ের নিচে লুটিয়ে পড়ল সে। আমি যেন এতক্ষণে বল পেলাম শরীরে। 100 আগ্নেয়গিরির আগুন জ্বলে উঠল মাথায়। ঝাঁপিয়ে পড়তে গেলাম বন্দুকধারীর ওপর। পারলাম না, সে আমার চেয়ে অনেক বেশি ক্ষিপ্র। 2 কদম সরে গিয়ে ভীষণ শব্দে গুলি চালিয়ে দিল আমার ওপর। আমি জ্ঞান হারালাম। চোখ খুলতে দেখি বেটেলচাঁদ ঠাকুরের অন্তঃপুরের নরম গদির বিছানায় শুয়ে আছে আমি। ঘর ভর্তি নানা মানুষজন, ছোট বড়, পুরুষ মহিলা, চাকর চাকরানি, কচি কাঁচা সবাই। বেটেলচাঁদ আমার শিয়রের পাশেই বসেছিলেন। তাড়াতাড়ি উঠে বসতে একটু তফাতে ফুলারামকেও দেখতে পেলাম। তার মুখ থেকেই সব শুনলাম। সূর্যের আলো ফুটতেই ফুলারাম আমার খোঁজে নাচ ঘরে গিয়েছিল। প্রথমে অনেক ডাকাডাকি করে, কিন্তু দরজা না খোলাতে আমি ঘুমোচ্ছি ভেবে ফিরে যায়। পরে বেলা চড়লেও আমি উঠছি না দেখে সঙ্গে আরো 2 জনকে নিয়ে এসে আসে আবার। তখনও নাকি দরজা জানলা সব বন্ধ ছিল। উত্তর না পাওয়াতে শেষে দরজা ভেঙে আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। আমি নাকি চোখ উল্টে বিছানার পরিবর্তে পাথরের মেঝের উপর চিৎপাত হয়ে পড়েছিলাম। যাই হোক, এ নিয়ে ভুলারামদের সঙ্গে তর্ক করে লাভ নেই। কাল রাতে যা ঘটেছে পুঙ্খানুপুঙ্খ মনে আছে সব। জ্ঞান হারানোর আগে শেষ মুহূর্ত অবধি দরজা জানালা সব খোলা ছিল। জানি না কে বন্ধ করলো আবার, নাকি আমি বিষম এক দুঃস্বপ্ন দেখে বিছানা থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জানি না কোনটা সত্যি, তবে শেষ পর্যন্ত যে প্রাণে বেঁচেছি সেটাই আসল কথা। এখন মানে কলকাতায় ফিরতে পারলে বাঁচি। চান্দ্রের সঙ্গে দেখা করার জন্যে মনটাও খুব উতলা হয়ে উঠেছে। বিকেলের ট্রেনে ফিরব। বেটেলচাঁদের একটা টাঙা আছে, তাতেই যাওয়ার ব্যবস্থা। তিনি সঙ্গেও এলেন আমার। স্টেশনের কাছাকাছি এসে বললেন, তোমার নসিব ভালো যে ঘুঙরুবালি তোমার জানটা নেয়নি। বুঝলাম তিনি ভানুমতির কথা বলছেন। একটু খারাপ লাগলো। বললাম, কেবল ঘুঙুর নয়, একজন বাঁশিওয়ালারও দেখা পেয়েছি আমি। ভগবান দেবকীনন্দনের বংশীধ্বনি আমি শুনিনি, তবে হলফ করে বলতে পারি তাঁর বাঁশির সুর ও দেবতার সুরের চেয়ে কম কিছু ছিল না। কথাটা শুনে বেটেলচাঁদ আমার দিকে স্থির চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। এতক্ষণে আমি তাকে গতকাল রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলাম।
তবে অস্বীকার করব না, বলছি বটে, তবে মনে হচ্ছিল আমি হয়তো একটু বেশি কল্পনা টল্পনা করে ফেলেছিলাম। কিন্তু মাঝ পথে হাত তুলে আমাকে থামিয়ে দিলেন বেঠেল চাঁদ। বললেন, আমি এসব জানি, বলার প্রয়োজন নেই। আমার মস্তিষ্ক তখন ক্লান্ত, বিধ্বস্ত। সত্যিটা যে তবে কি, কিছুই বুঝতে পারছি না। খোদ বিঠেল চাঁদকে কেমন অতিপ্রাকৃত লাগছে। এর মধ্যে টাঙা এগিয়ে চলেছে ঘোড়ার খুরের টকটক আওয়াজ তুলে। এমন সময় বিঠেল চাঁদ ধীরে ধীরে বলতে লাগলেন, দোষ আমারই, তোমাকে সব কথা বলিনি। বাঁশি তুমি ঠিকই শুনেছ। সে বাঁশিওয়ালা কে ছিল জানো? সে ছিল এক দেহাতি লড়কা, কিষান তার নাম। আমাদের ভানুমতি প্রেমে পড়েছিল তার। সত্যি বড় সুন্দর বাঁশি বাজাতো সে। ভানুমতি তার বাঁশির সুরে নাচত বন ময়ূরীর মতোই। কিন্তু কিন্তু তাদের মিলন হয়নি। ভানুমতির বাবা হুকুমচাঁদ কাটা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে। কারণ কারণ সে ছেলেটি ছিল অন্তুজ, নিচু জাত, চারাল। খুব খুব বোঝানো হয় ভানুমতিকে, কিন্তু কিন্তু প্রেম মানুষকে অন্ধ করে দেয়। শুনল না ভানুমতি, লুকিয়ে লুকিয়ে শাদি করে ফেললো চারাল ছেলেটিকে। হুকুমচাঁদের কাছে খবর যায়। আশ্চর্যজনকভাবে সে তখন খুব শান্তভাবেই বলে, মেনে নেবে সব। ওই নাচ ঘরেই আসর সাজাতে বলে সে। ভানুমতি কিষানকে নিয়ে ফিরে আসে সেই ঘরে। সেদিনও ছিল এক এক হালকা চাঁদনি রাত। ফুল দিয়ে সাজানো হয়েছিল নাচঘরটিকে। ভানুমতি যখন কিষানের বাঁশির সুরে নেচে বেড়াচ্ছে হরিণীর মতন, হুকুমচাঁদ তখন নিজের হাতে। চুপ করে গেলেন বিঠেল চাঁদ, থমথমে মুখ। আমার অবিশ্বাস করার কোনো কারণ নেই। 90 বছর আগের সেই অনার কিলিংয়ের অতি সরল সংক্ষিপ্ত নাট্যরূপ নিজেই প্রত্যক্ষ করেছি একদিন আগে। বা বলতে পারি, শুধু প্রত্যক্ষ করাই নয়, অভিনয়েও তো সামিল হয়েছি দিব্যি। বিঠেল চাঁদ হঠাৎ আমার হাতটা ধরে ফিস ফিস করে বললেন, একটা একটা অনুরোধ রাখবে বোস ভাইয়া? কি? জিজ্ঞাসা করলাম। এই এই অভিজ্ঞতার কথা কাউকে না বলাই ভালো। ভোলারামরা যা জানে যে খুদকুশি করেছিল ভানুমতি, তাই জানুক, তাই জানুক। কিন্তু বিঠলজি, আমি বাধা পেলাম। বৃদ্ধ হাত তুলে কেমন কঠিন স্বরে বললেন, জানি জানি, তুমি বলবে পাপ করেছিল হুকুমচাঁদ। হতেও পারে। ঘটনার কয়েক মাসের মধ্যেই কালা জ্বরে মারা যায় সে। কিন্তু কিন্তু ভেবে দেখো, সে যা করেছিল পরিবারের সম্মান বাঁচাতেই করেছিল। সত্যি কথাটা কেউ জানে না, এবং তা না জানাই ভালো। পরিবারের ইজ্জত সবার আগে। এবার আমি গয়ায় গিয়ে ওদের নামে পিণ্ড দিয়ে আসব। নাচঘরটিকে তো আর আর ভাঙতে পারি না। গোলাপচাঁদ নিজের হাতে বানিয়েছিলেন। আমার কথাটা মনে রেখো ভাইয়া, বিনতি থাকলো। আমি কিছু বলতে পারলাম না। বিঠেল চাঁদ এবার কথা ঘোরাতে চারদিকের দৃশ্যপট দেখাতে লাগলো। কত তরক্কি হয়েছে এই তল্লাটের,
বিজলি এসেছে, মোবাইলের টাওয়ার বসেছে, চাষবাসের ধরন পাল্টেছে, ট্র্যাক্টর, পাওয়ার টিলার, উচ্চ ফলনশীল বীজ, সার, তাছাড়া পিচ বসানো নতুন সড়ক, মিটার গেজ থেকে ব্রড গেজ রেল লাইন, ঝাঁ চকচকে মডেল স্টেশন, শীততাপ নিয়ন্ত্রিত দ্রুতগামী সব রেলগাড়ি, কত কি। অনর্গল বলে যাচ্ছিল সে। আমি আর শুনছিলাম না, মানে কানেই ঢুকছিল না। আবার সেই নুপুরের ঝুমঝুম শব্দ শুনতে পাচ্ছিলাম, সঙ্গে দূর থেকে ভেসে আসা বাঁশির সুর। না, কাল রাতের মতো আনন্দে ভেসে যাওয়ার সুর নয়, এ সুর বড় করুণ। দমকে দমকে বেজে চলেছিল সেটা, অবিরাম, অবিরত।